ডিসক্লেমার, এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাঁদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে। ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য। দুর্বল হৃদয়ের মানুষ শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ছায়া ইনসিডেন্টের এক নতুন এপিসোডে, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের এপিসোড। আর হ্যাঁ বন্ধুরা, ঘটনা শোনার আগে কানে হেডফোনটা লাগিয়ে নিতে ভুলো না। আজ আমাদের এক বন্ধু তিয়াশা প্রামাণিক ঘটনা পাঠিয়েছে। সে তার ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছে, তাই আজ আমি আর ঘটনা পড়ে শোনাচ্ছি না, বরং তার রেকর্ডিংটাই তোমাদের শোনাচ্ছি। তো চলো বেশি দেরি না করে শুরু করি। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। হ্যালো, আজকে আমি আছি প্রেতছায়া ইনসিডেন্টে। তো অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, যে আমার নিজের সাথে একটা ঘটনা আমি শেয়ার করতে পারছি। নিজের সাথে বলবো না, আমারই ফ্যামিলি মেম্বারের সাথে এই জিনিসটা হয়েছে। সে আমাকে জিনিসটা বলেছে, তার নাম আমি উল্লেখ করছি না। তো তার সাথে যেই ঘটনাটা হয়েছিল সে আমাকে বলেছিল, তো আমি সেই ঘটনাটাই শেয়ার করছি তোমাদের সাথে। আমার নাম হচ্ছে তিয়াশা প্রামাণিক, অ্যাজ আ নেল আর্টিস্ট। হয়তো অনেকেই আমাকে চিনবে, আমার এফবিতে পেজ রয়েছে নেলোগ্রাফি বাই তিয়া নামে। তো যাই হোক, আজকের আমার মেন টপিক হচ্ছে একটি 20 বছরের মেয়ের সাথে জিনের একটি শারীরিক পজিশন ছিল, সেইটা নিয়েই আমি গল্পটা আজকে বলবো। তো তোমরা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে শুনো। গল্পটা আমি যখন শুনেছিলাম আমার গায়ে তো কাঁটা দিয়েই ছিল, ঠিক আছে? আর তোমরাও শোনো, আশা করি তোমাদেরও গায়ে কাঁটা দেওয়ার মতনই একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি গল্পের দিকে ঢুকছি। তো যার সাথে ঘটনাটা হয়েছিল তার নাম হচ্ছে শ্রীন্দিলা বিশ্বাস। যে দিদিটার সাথে হয়েছিল তার নাম। যাই হোক, এবার তার প্রথম দিক থেকে বলতে গেলে কোনো রকমই সে সেরকমভাবে সিমটম পেত না। প্রথম দিকটাতে হালকা জাস্ট তারা বুঝতে পেরেছিল যে তাদের বাড়ির মধ্যে কিছু চলছে, কারণ একটা জিনিস বাড়ির মধ্যে ঢোকা মানে সেই জিনিসটা কিন্তু বাড়ির কিছু লোককে হয়তো সেই ফিলিংসটা অনেকে ওই জিনিসটা ফিলিংসটা করতে পারে যে হ্যাঁ, বাড়িতে কেউ রয়েছে বা আমাদের সাথে কেউ রয়েছে। এই জিনিসের যে ফিলিংসটা, এটা অনেকেই বুঝতে পারে যাদের রাশ হালকা। এবার যাই হোক, সেই দিদিটার রাশ হালকাই, আমি যতদূর শুনেছি। যখন এই জিনিসটা হয়েছে তার প্রথম দিকে সে শুধু জাস্ট বুঝতে পেরেছিল যে তার সাথে কেউ একজন সারাদিনই বলতে গেলে থাকে। সে সেটা ফিল করতে পারে যে ঘরেতে যদি কোনো সময় সে একা থাকতো, সে ভীষণভাবে এটা ফিল করতে পারতো যে তার সাথে কেউ একজন রয়েছে, বা তাকে কেউ দেখছে, বা তাকে ফলো আপ করছে। এই জিনিসগুলো সে বুঝতে পারতো। এখান থেকেই মেন ঘটনাটা শুরু। তো সে যখন এই জায়গাটাতে বাড়ির লোককে বলেছিল যে আমার এরকম একা থাকলে এরকম মনে হয় যে আমাকে কেউ দেখছে বা আমাকে কেউ ফলো আপ করছে, এই জিনিসগুলো সে এখন বাড়িতে বলতো, কেউ প্রথমেতে অতটা গুরুত্ব দিত না। সবাই সেই জিনিসটা ক্যাজুয়ালি নিত যে হয়তো
20 বছরের একটা মেয়ে, সে হয়তো কোনো স্বপ্ন টপ্ন দেখছে বা ভুল কোনো চিন্তা ভাবনা করছে, বা কারোর সাথে হয়তো অন্য কোনো বিষয়ে বা এই বিষয়ে কোনো রকম আলোচনা করেছে, সেই জন্য হয়তো তার মাথার মধ্যে এরকম চিন্তা ভাবনা ঘুরছে। এই জিনিসটা ফ্যামিলির লোক ভাবতো। বাট যখন থেকে তার মা এই সিমটমগুলো আস্তে আস্তে তার মা যখন বুঝতে পারে, তখন পুরোপুরিভাবে তারা শিওর হয়ে যায় যে না, তাদের মেয়ের সাথে এরকম একটা জিনিস হচ্ছে, সত্যিই হচ্ছে। আর সেটাও হচ্ছে ফ্যামিলিরই অন্য আরেকজন সেটা করাচ্ছে, মানে তাকে কিছু দিয়ে সেই জিনিসটাকে করানো হচ্ছে। মানে মেন কথা হচ্ছে যেটা স্পষ্ট কথায় বললে জিন চালান, এই জিনিসটা তার উপরে করা হয়েছে। কেন করা হয়েছে সেটার মেন কারণ হচ্ছে যে দিদিটার কথা বলছি, ওই দিদিটা পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত ভালো, স্কুলের ফার্স্ট গার্ল ছিল। তো সেই জিনিসটা যেরকম হয় ন্যাচারালি, বাড়িতে হয়তো কারোর ছেলে মেয়ে আছে, সে হয়তো পড়াশোনায় ভালো না, বাট তাদেরই অন্য কারোর ছেলে মেয়ে হয়তো পড়াশোনায় ভালো, সেই জিনিসটাতে অনেকের একটা থাকে, বাবা আমার ছেলে মেয়ে ভালো পড়াশোনায় নয়, ওর ছেলে মেয়ে এত ওপরে উঠে যাচ্ছে, এই জিনিসটা যেরকম হিংসার ব্যাপার একটা থাকে, মনোমালিন্য, সেই ব্যাপারটা ওদের মধ্যে ছিল। কাকা জ্যাঠা যেরকম হয় সেরকম। তো নিজের কাকিমা এই জিনিসটা করিয়েছিল। এবার যাই হোক, এবার সেখান থেকে সেটা পরে জানা যায় যে জিনটা তার উপরে চালান করা হয়েছিল। তো তাদের এরকম সিমটম তারা প্রথম থেকে পেয়েছে, মানে যখন একদম প্রথম প্রথম শুরু হয় তখন এরা এরকম যে কোনো কিছু খাবার খেতে দিচ্ছে, খাবারে পোড়া গন্ধ বা একটা বাজে, মানে কুকুর বিড়াল মরে গেলে যেরকম একটা পচা মাংসর গন্ধ বেরোয়, সেরকম স্মেল, বা ওই যেরকম কিছু প্লাস্টিক ফ্লাস্টিক পোড়ালে যেরকম গন্ধগুলো বেরোয়, সেই রকম গন্ধ পাচ্ছে রীতিমতো। যেদিনকে ওকে মাংস ভাত খেতে দিয়েছে, মাংস খুবই ভালোবাসতো, ঠিক আছে, সেই মেয়েকে মাংস খেতে দিয়েছে, সে বলছে মাংস আমি খাবো না, আমার বমি পাচ্ছে, এরকম ব্যাপার। মানে এটাতে তো মানুষের সন্দেহ হবেই যে যে মাংস খেতে এত ভালোবাসে তার কি এমন হয়েছে যে মাংসর থেকে পুরোপুরি দূরে। মাংস দেখেই বলছে আমি খাবো না, ওই থেকে বাজে মাংস, মানে বাজে পচা কুকুরের গন্ধ বেরোচ্ছে, বিড়ালের গন্ধ বেরোচ্ছে, এরকম জিনিস। মানে খাবারের প্রতি একটা বিঘেন্না যেটা বলে, সেই ব্যাপারটা এসে গেছিল। না ভাত খাচ্ছে, না কোনো খাবার খাচ্ছে, কিচ্ছু না। সেরকম রেগুলার বেসিসে হতে 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 মানুষের যেরকম শরীর ভেঙে যায়, খুবই শরীর ভেঙে গেছিল। মানে মাঝখানে পুরো একদম রোগা, সেই শুকনো হয়ে গেলে যেরকম লাগে দেখতে মানুষকে, সেরকম চোখ ঢুকে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল, এবার খাওয়া হচ্ছে না, শরীর একদমই ভেঙে গেছে, মানে নিজে যে উঠে দাঁড়াবে সেই ক্ষমতাটাও ছিল না তার। এবার তাদের ওই সিমটমগুলোর মধ্যেই তাদের কিছুদিন আগে, মানে এই জিনিসটা হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে বলছে, তাদের ছাদেতে জামা কাপড় ধুয়ে মেলা ছিল। এবার ওখানে ওই দিদিটার ইনারওয়্যারের মধ্যে একটা জিনিস মেলা ছিল, সেখান থেকে ইনারওয়্যার নিয়ে কোনোভাবে তারা এই কাজটা করেছে। এবার সেটা ওখানে ছাদে জামা কাপড় মিলে এসছে, এবার সন্ধেবেলা যখন তুলতে গেছে তখন দেখেছে ওই জিনিসটা নেই। তো মানুষে ভেবেছে হয়তো যে হাওয়া চালিয়েছে, হাওয়াতে হয়তো উড়ে চলে গেছে, অতটা আর কেউ এই জিনিসটা গুরুত্ব দেয়নি। 1 সপ্তাহের মধ্যে ওই জিনিসটা হয়েছে। তার ঠিক 2 দিন পর বলছে জুতোর ফিতে
মানে স্কুল বুট যেগুলো হয় তার যে ফিতেগুলো হয় সেই ফিতে খুঁজে পায়নি। তার সাথে আবার যে জুতোটা পরে সেই দিদিটা মানে স্কুল যেত সেই জুতোটা নাকি ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। মানে জুতোর কোনো একটা টুকরো মানে নিয়েছে, কেটে নেওয়া হয়েছে, সেটা স্পষ্ট ওখানে বুঝতে পারা গেছে। যাই হোক, সেটা পরে ওরা বুঝতে পেরেছে যে না, এই জিনিসগুলো তার মানে সেই টাইমটাতে ওই জন্যই হয়েছিল। তখন ওই জিনিসগুলোতে অত গুরুত্ব দেয়নি, ভেবেছে এমনি নর্মাল ব্যাপার। যখন এই জিনিস সিমটমগুলো যখন দেখতে পেয়েছে তখন ওরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে এই জিনিসটা এই কারণেই এই জিনিসগুলো হয়েছে। তো তারপর যখন ওরা এই জিনিসগুলো পরে জানতে পেরেছে, এটা জানতে পেরেছিল তারা একটা তান্ত্রিকের থেকে। মানে তান্ত্রিকের কাছে গেছিল, নিয়ে যাওয়া হয়েছিল, তখন আর কি পুরো ঘটনা খুলে বলেছিল। তো খুলে বলার পর তখন তারা সেই জিনিসটা পুরো ক্লিয়ারভাবে বলে দেয় যে আপনাদের মেয়ের ওপরে আপনাদের বাড়ির লোকই জিন চালান করেছে। না কেন, যেহেতু আপনার মেয়ে এত পড়াশোনায় ভালো, ঠিক আছে, আর ওই দিদিটার গানের গলাও ছিল খুব ভালো, খুব মানে খুবই ভালো। তো যাই হোক, সেই জিনিসগুলোর দিকটা খারাপ করবে বলে মেনলি এই জিনিসটা করা হয়েছে, সেটা ওখানে ওই তান্ত্রিকটা বলে দিয়েছিল। এবার তাদেরকে এখন জিজ্ঞাসা করা হয়েছে যে এই জিন চালানগুলো করতে মানুষের কি কি লাগে। এবার যাই হোক, এবার তখন পুরো ঘটনাটা বলেছে যে এই জিনগুলো চালান করতে গেলে নাকি অনেক কিছু নিয়ম আছে। যেরকম হচ্ছে এইসব জিন চালান করতে গেলে যার ওপর জিনটা চালান করা হবে বা যে করছে তাদের দুজনের দিকেই এই ক্ষতিটা হয়। এবার মেন ব্যাপার হচ্ছে যে জিনটাকে ডাকছে, জিন তো ডাকার একটা ব্যাপার আছে, সেই জিনটাকে যখন ডাকছে তাকে কিছু খাবার দিতে হয়, খাবার দিয়ে তাকে ডাকতে হয়। এবার খাবার দিয়ে ডাকার যে ব্যাপারটা, সেখানে যখন সে ওই খাবারগুলো দিয়ে ডেকেছে, ডেকে সে বলে দিয়েছে এই কাজগুলো করতে হবে, এইভাবে যে মানে জিন চালানটা হয় সেটা। তো এবার পচা বাঁদরের মাংস, যেটা বলে বানরের মানে পচা মাংস, তারপর হচ্ছে নিম ডাল, আর হচ্ছে কর্পূর, আর বলেছিল ওই পুরা মানে মানুষকে যখন চিতায় জ্বালানো হয় সেটার পর যে কাঠ, সেই কাঠ, আর হচ্ছে এই জিনিসগুলো করতে হয় হচ্ছে একদম মানে নোংরা জায়গার মধ্যে, মানে কবরস্থান বা কোনো ওই যেরকম মুসলিমদের এক একটা জায়গা আছে না, ওই মসজিদ টাইপের কিছু একটা সামথিং হবে হয়তো, সেটা আমি ঠিক জানি না, হোয়াট এভার। ওরা করেছিল হচ্ছে কবরস্থানেতেই। তো কারণ জিন বলতে গেলে একদম নোংরা জায়গাতেই থাকে, ঠিক আছে। তো এবার সেটাই আমি শুনেছিলাম যে ওরা কবরস্থানে এই জিনিসটা করেছিল, এরকমভাবে এই জিনিসগুলো দিয়ে ডেকেছিল, যে যে জিনিসগুলো আমি বললাম, বানরের পচা মাংস, কর্পূর, তারপর মরা মানুষের যে ওই আগুন জ্বালানোর যে কাঠ যেটা ওইটা, আর নিম ডাল, এই জিনিসগুলো দিয়ে তারা জিনকে ডেকেছিল। তো ডেকে তারপরে যে দিদিটার সাথে এই জিনিসটা করতে চেয়েছে তার নাম, প্লাস যার ওপর জিন চালান করা হয়, মেনলি জিন তো হচ্ছে মানে জিন যার কাছেই ঢুকুক না কেন, বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রেই জিন কিন্তু মেয়েদের দিকেই বেশিরভাগ অ্যাটাকটা করে। কারণ জিনেরা মানে ফিজিক্যালি দিক থেকে একটুখানি বেশি
আকর্ষণ করে এই ব্যাপারটা। আর ওরা যেহেতু নোংরা একটা জায়গায় থাকার চেষ্টা করে, তো সেই হিসেবে আর বেশিরভাগ এই জিনিসটা মেয়েদের সাথে আকর্ষণ করতে তাদের সুবিধা হয় মেয়েদের পিরিয়ডসের সময়, কারণ মেয়েদের গায়ে তখন পচা মাংসের একটা গন্ধ থাকে। তো তখন সেই জায়গাটাতে তার আকর্ষণ করতে সুবিধা হয়। তো এই জিনিসগুলোতে তারা বেশি আকর্ষণ করে বলতে গেলে। তো যাই হোক, এবার সেই কারণেই তার যে ওই 1 সপ্তাহ আগে যে ইনারওয়্যারের যে জিনিসটা পাওয়া যাচ্ছিল না, আর ওই যে জুতোর যে ফিতে আর জুতোর যে কাটা অংশ, এইগুলো তাদের লেগেছিল জিন চালান করতে। আর যিনি জিনটা চালান করেছেন তিনি হচ্ছেন ওই দিদিটার কাকিমা, নিজের কাকিমা। এবার সে ওই জিনিসগুলো নিয়ে জিনটা রীতিমতো চালান করেছে। সেটা করেছে মানে অনেক তান্ত্রিকই, মানে এগুলো তো তান্ত্রিক দ্বারাই করায়, তো কোন একটা তান্ত্রিকের কাছে গিয়ে এই কাজটা তাকে দিয়ে করিয়েছে। করানোর পর থেকে ওই যখন বাড়ির মধ্যে ওই জিনিসটা হতে হতে মাঝখানে তো ওই সিমটমটা দেখা গেল যে কোনো খাবার খেতে পাচ্ছে না। তার ঠিক মানে 2 দিন পর থেকে খাবার যখন খেতে পারছিল না, সেটা তো হলো একটা ব্যাপার। তারপরে আবার একটা সিমটম, সে দেখতে পাচ্ছে যে সবসময় সে যেখানেই যাচ্ছে তাকে মানে কেউ একজন মনে হয় ধরে আছে। মানে কোনো জিনিসে সে ফ্রি মাইন্ডে করতে পারছে না। পড়তে বসছে, তার মাথায় অন্য চিন্তা ঘুরছে, মানে পড়ার মধ্যে মন দিতে পারছে না, এরকম একটা ব্যাপার। থার্ড সিমটম হচ্ছে মানে তার আছে মাথা ঘুরে যাচ্ছে আর বমি হচ্ছে, আর বমির সাথে উঠছে রক্ত। সেই জিনিসটা আমাদের ন্যাচারালি কারোর হলে আমরা এটাই ভাবি যে পেট গরম হয়েছে বা কিছু, কিন্তু তার রক্তটা উঠছে মানে অত্যাধিক পরিমাণে উঠছে। মানে সে বমি করছে, হুড়ুর করে বমির জায়গায় বেশিরভাগটাই রক্ত, নাক থেকে রক্ত বেরোচ্ছে, মুখ থেকে রক্ত উঠছে, এই জিনিসটা একটা। এটা হচ্ছে থার্ড সিমটম। ফোর্থ সিমটম যেটা, সেটাই হচ্ছে একটু ভয়ানক। মানে সেদিন থেকে তার সাথে সেই জিনিসটা শুরু হয়। সেটা হচ্ছে ঠিক ফেব্রুয়ারির মিডল দিক করে সেই জিনিসটা পুরোপুরিভাবে ফিল করতে পারে। এতদিন ওইভাবে জিনিসটা আস্তে আস্তে চলে এসছে, যেহেতু সেই জিনিসটাতে অতটা তখনও অবধি ওরা অতটা গুরুত্ব দেয়নি। মেনলি যখন এই থার্ড সিমটমের পর যখন এই ফোর্থ সিমটমটা দেখা গেছে, তারপর থেকে ওরা এই জিনিসটাতে পুরোপুরি সেই জিনিসটাতে শিওর হয়ে গেছে যে না, এটা আমাদের মেয়ের সাথে কিছু একটা হচ্ছে, যেটা ও বোঝাতে পারছে না, ও বলতে পারছে না। এটা একটা টাইমিংয়ে ব্যাপারটা হচ্ছিল। ঠিক বলছে রাত্রির 10:30টার পরটা থেকে, মানে ওই 11টা থেকে 12:30টার দিকে কোনো দিন, আবার কোনো দিন 12:30টা থেকে 1:30টার টাইমিংটা, এই দুটো টাইমিংয়ের মধ্যে ওরা বুঝতে পারছে, মানে ওই দিদিটা বুঝতে পারছে যে ওর সাথে এই জিনিসটা হচ্ছে। কীরকম ব্যাপার, মানে জিন বেসিক্যালি, যে ব্যাপারটা বললাম যে জিন বেসিক্যালি শরীর খোঁজে, সেই দিদিটার আর কি সেই টাইমিংটা যখনই আসছে, সে তখন থেকে বুঝতে পারছে তার লোয়ার পোর্শনে প্রচণ্ডভাবে যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ডভাবে। এমনকি সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখতে পাচ্ছে তার গোটা বডিতে মানে বেসিক্যালি চেস্ট আর পেটের পোর্শনটায় পুরো নখের দাগ। মানে তাকে কোনোভাবে মানে কি বলবো, আঁচড়ানো হয়েছে বা তার উপরে কোনোভাবে কিছু মানে ফোর্সফুলি কিছু করা হয়েছে, সেই জিনিসটা বোঝা যাচ্ছে। সেই দাগগুলো রীতিমতো শরীরেতে ওরকমভাবে পড়েছে।
সেটা তার মা যেদিনকে যেদিন থেকে সেই জিনিসটা তার সাথে শুরু হয়, সেটা হচ্ছে ফার্স্ট দিনের যে এই জিনিসটা তার পরের দিনকে তার মা তার গায়েতে ওই আঁচড়ের দাগটা দেখে আর তার মাকে সে বলে যে আমার প্রচণ্ডভাবে তলপেটে যন্ত্রণা হচ্ছে। একটা মানুষের কিছু হলে মানে ফিজিক্যালি যদি কিছু করা হয় সেই পেনগুলো ফিল করতে পারা যায়। তো সে সেই জিনিসটা ফিল করতে পারছে, প্লাস সকালের দিকে সে একদম ঠিকঠাক, তার ঠিক সেই জিনিসটা শুরু হচ্ছে সন্ধ্যের পর থেকে। আর হচ্ছে দুপুরের টাইমিংটা মানে এক একটা টাইমিং তার ধরা যে এই টাইমিংগুলোতে তার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলো তার মা ফলো করছিল। তো ফার্স্ট দিনকে এই প্রবলেমটা হয়। ঠিক সেকেন্ড দিনকে সে রাত্রিবেলা তার মাকে বলছে যে আমি না একা শুতে পারছি না, আমার একা শুতে একটুখানি প্রবলেম হচ্ছে, সে সেই জিনিসটা বলে। বাট তার মা বলে যে ও কিছু হবে না, তোর মনের ভুল। তখনও তার মা বলে যাচ্ছে যে তার মনের ভুল। তো যাই হোক, সেটা বলার পর তাকে সেই রীতিমতো একইভাবে রাত্রিবেলা একা ছেড়ে দেওয়া হয়। তো সে রাত্রিবেলা একা শোয়। সেদিনকে রাত্রিবেলা সে ফিল করতে পারছে যে তার সেন্সিটিভ কোনো এরিয়াতে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বা তাকে কোনোভাবে কেউ ইউজ করছে, সেই জিনিসটা সে ফিল করতে পারে। মানে মেনলি সেক্সুয়ালি একটা ব্যাপার সে ফিল করতে পারছে যে তার সাথে এরকমভাবে কেউ ইন্টিমেট হচ্ছে, কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে এটা ফিল করছে যে তার সাথে কেউ ইন্টিমেট হচ্ছে বা তার সেন্সিটিভ এরিয়াতে কেউ হাত দিচ্ছে বা প্রেশার দিচ্ছে, এইরকম ব্যাপারটা। সেকেন্ড দিন থেকে যখন এই জিনিসটা শুরু হয়, সে তার মানে মাকে তার পরের দিনকে সকালে উঠে বলে যে মা এরকমভাবে আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে, তুমি আমার সাথে শোও না, আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি বুঝতে পারছি যে আমার সাথে এরকম কিছু হচ্ছে, আমার সেন্সিটিভ এরিয়াতে কেউ মানে টাচ করছে, কেউ আমাকে টানছে তার নিজের দিকে, ইন্টিমেট হচ্ছে আমার সাথে, সেই জিনিসটাতে আমি আটকাতে পারছি না, সেই মোমেন্টটাতে আমি আমার মধ্যে থাকছি না। এরকম একটা ঘটনা তার মাকে বলেছে। তার মা শোনার পর সেই দিন লাস্ট সেকেন্ড দিন যেদিন এই জিনিসটা হয়, থার্ড দিনকে যখন তার মা তার সাথে শোয়, তার মা তো খাওয়া দাওয়া করে এবার ডাইনিংয়ে সবাই খাচ্ছিল, এবার ওই দিদিটাকে খেতে বলেছিল। সেদিনকে খাবার যখন তাকে দেয়, সে তার মাকে বলে যে খাবার আমি এখানে খাবো না, আমার ঘরে দিয়ে আসো বলে সেই দিদিটা ঘরে চলে গেছে। তারপর ওই দিদিটার মা খাবারটা নিয়ে ঘরে দিতে গেছে যখন, তখন দেখতে পাচ্ছে দিদিটা রীতিমতো উলঙ্গ হয়ে শুয়ে, কোনো কিছুই নেই, পুরো উলঙ্গভাবে শুয়ে। এবার তার মা তো সেটা দেখে পুরো একদম অবাক যে এগুলো কি হচ্ছে, আমাদের মেয়ের সাথে এগুলো কি হচ্ছে। যেহেতু তারা প্রথম থেকে কোনোভাবে কোনো গুরুত্ব দেয়নি, সেকেন্ড দিনকে যখন ওই জিনিসটা হয়, তারপরে যখন এই জিনিসটা নিজে চোখে দেখে, তখন সে বিশ্বাসটা করে যে না, সত্যি কিছু হচ্ছে। সে সেইভাবে দেখার পর দরজাটা ওখানেই দিয়ে, খাবার ওখানেই রেখে ফেলে, হাত থেকে খাবার পড়ে গেছে, খাবার ওখানেই পড়ে আছে, সেই মোমেন্টে দরজা বন্ধ করে সে চলে এসছে। সে আর ওইখানে ঢুকেও দেখেনি যে জিনিসটা কি হয়েছে, কেন ওইভাবে সে শুয়ে, সেই জিনিসটার কোনো গুরুত্ব দেয়নি। তার ঠিক খানিকক্ষণ পর যখন সে সেই জিনিসটা দেখে আবার ডাইনিংয়ের কাছে চলে আসে, ডাইনিং টেবিলের কাছে সবাই যেহেতু রাত্রিরে ডিনার করছিল, এবার সেখানে ডিনার করার সময় সে যে সেই জিনিসটা তার মা যে দেখে এসে কোনোভাবে কাউকে কিছু বলেও নি যে সেই জিনিসটা ঘরের মধ্যে দেখেছে, সেটা কেউ জানতো না।
যাই হোক, এবার সবাই খেয়ে দিয়ে উঠে চলে গেছে। তারপর ওই দিদিটার বাবা নাকি বসেছিল ডাইনিংয়ে। তখন তার মা বলে যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, আমি দুদিন ধরে শুনছি, কিন্তু আমি ভেবেছিলাম যে ওর হয়তো কোনো মনের ভুল, তাই হয়তো বলছে, তাই আমি আর এসব নিয়ে তোমাকে কিছু বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি বলে এই কথাটা যখন বলেছে, তখন তার বাবা বলছে যে সে তো এরকম, ও দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর শরীর এরকমভাবে ভেঙে যাচ্ছে, সেটা তো একটা দেখার বিষয় যে এরকম হুট করে একটা এত ভালো পড়াশোনায় মেয়ে, পড়াশোনার দিকে কোনো রকম মন নেই, যে এত গান ভালোবাসে, কোনো রকম গানের চর্চা নেই, তো মানুষের সাথে হেসে খেলে সবসময় কথা বলে, সে কারোর সাথে কোনো রকম কথা বলছে না, সব সময় নিজের ঘরে এক কোণে পড়ে আছে, কারোর সাথে কোনো কথা নেই, না কোনো বন্ধু বান্ধব বা আদার্স কিছু, বা কোনো সময় তাকে যদি বলা হয় যে ঘুরতে যাওয়ার কথা, সে সেটাতেও না করে দিচ্ছে। মানে বলতে গেলে সবার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেই জিনিসটা হয়েছে, সবার থেকে সে তার নিজেকে সরিয়ে সরিয়ে রাখছে। সেটা তার বাবা দুদিন ধরে ফলো করেছে, বাট সেটা সেও আর তার মাকে বলেনি, তার বাবাও তার মাকে আর বলেনি, আর এদিকে ওই দিদিটার মাও যে এই জিনিসগুলো দেখেছে, সেই জিনিসটাও তার বাবার থেকে এই জিনিসগুলো লুকিয়ে গেছে। এই জিনিসটা হতে হতে জিনিসটা এতটা দূর পজিশনে গেছে, তো রীতিমতো এই জিনিসগুলো ওদের সাথে সব সময় হচ্ছে, ওরা চোখে দেখতে পাচ্ছে, কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। এবার যখন এই জিনিসটা দেখেছে, তার খানিকক্ষণ পর যখন ডাইনিং টেবিলে এসে ওরা খাওয়া দাওয়া করে, যখন তার বাবা যখন বসেছিল, যখন কথাটা বলেছে, তখন ওই দিদিটা তার মাকে ডাকে যে কি গো মা, আমার খাবারটা দিয়ে গেলে না। এই কথাটা যখন বলে, তখন দিদিটার মা না ঘাবড়ে যায়, যে ওকে আমি এরকম অবস্থায় দেখলাম, ও আবার আমাকে ডাকছে। তখন কি করে, তার বাবাকে পাঠায় তার ঘরে। তখন তার বাবা ঘরে গিয়ে দেখে মানে দিদিটা বসে ফোন ঘাঁটছে। তো তখন ওই দিদিটার বাবা তখন জিজ্ঞেস করে যে কি রে, তুই বাইরে খেতে এলি না? বলছে না, আমি তো মাকে বললাম যে খাবারটা ঘরে দিয়ে যাও। তখন এবার ওই দিদিটার বাবা তখন বলছে যে তোর মা তো তোকে খাবার দিতে এলো, কিন্তু তোকে খাবার কি দেয়নি? বলছে কই, মা তো আমার কাছে আসেনি। এবার যখন এসে যখন দিদিটার বাবা তার মাকে বলছে যে, ও বলছে তোমাকে খাবার ঘরে দিয়ে আসার কথা, তুমি তো ওর খাবার নিয়ে ঘরে দিতে গেলে, তাহলে ওর খাবারটা কি হলো? খাবার ওকে দাওনি? বলছে না, তখন আমি এমন একটা জিনিস দেখেছি, তখন আমি আমার নিজেকে মানে আর ওইখানে যাওয়ার জন্য আর কিছু করতে পারিনি, আমি ওখানে আমার হাত থেকে খাবারটা পড়ে গেছিল। এবার বলে যথারীতি ওখানে খাবার, তো সেখানে সেম জায়গায় যে ওখানে খাবার হাত থেকে পড়ে গেছে, সেখানেই পড়ে আছে। আবার ডাইনিং টেবিল থেকে খাবার দাবার সব নিয়ে দিতে যায়, দিদিটা খেয়েছে, তখন সেই জিনিসটা আর কিছু বুঝতে পারেনি, তখন খাবারটা খেয়েছে, খেয়ে নিয়ে জল টল খেয়ে শুতে যাবে, সবকিছু রেডি করছে। এবার দিদিটার বাবা অন্য ঘরে শুয়েছিল সেদিন, আর ওই দিদিটার মা আর ওই দিদিটা ওই রুমেতে শুয়েছিল, মানে যে রুমটার মধ্যে জিনিসটা হচ্ছে সেই রুমে শুয়েছিল। এবার দিদিটার মা তো এসে যখন শুয়েছে, শুয়ে একটুখানি দিদিটার সাথে কথা বলতে বলতে শুয়ে পড়েছে, মানে কথা ওই নিয়েই হচ্ছিল যে তুই কেন এরকম করছিস, তোর কি ভেতরে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে তুই আমাকে বল, এইভাবে যেরকম শেয়ার করার ব্যাপারটা, সেই জন্য সে চাইছে যে যাতে তার কি প্রবলেম হচ্ছে সেটা যাতে সে শেয়ার করে, বাট সে তো তার মধ্যে নেই, কিভাবে সে বলবে ঘটনাটা তাকে। যাই হোক, এবার এসব হতে হতে ঠিক তখন রাত্রির বাজে হচ্ছে 11:30 থেকে 12:30 এরকম সামথিং কোন একটা টাইম হবে, ওইটুকু টাইমের মধ্যেই। তো ওই দিদিটার মা ঘুমিয়ে পড়েছিল। এবার ওই দিদিটা নাকি উঠে
যখন ওদের বারান্দার দিকে জানলার কাছে গেছে, তখন বলছে জানলার কাছে আমি দেখতে পাচ্ছি কেউ যেন আমাকে ডাকছে যে তুই আয়, আমার কাছে আয়, তোকে আমার চাই, তুই আমার কাছে চলে আয়। এরকম একটা ভারী গলাতে সে বলছে। তো সে সেই জিনিসটা শুনে আর নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারেনি। সে তখন ওই জায়গাটাতেই পুরো বসে গেছে থ হয়ে, যে এটা কি আমি ঠিক শুনলাম, বা এরকম কিছু একটা ভাবনা চিন্তা করে সে সেই জায়গাটাতে বসে পড়েছে। এবার তার মা তারপর ওঠে, যে ওরকম ভাবে বসে পড়েছে, একটা ধপ করে আওয়াজ হয়েছে, বসেছে যে তার মায়ের কি হয়েছে, ঘুমটা ভেঙে গেছে। তার মা উঠে দেখছে যে ওরম ভাবে দিদিটা খাটের ধারে গিয়ে হেলান দিয়ে বসে আছে। এবার তাকে তখন গিয়ে চোখে মুখে জল দিয়ে জিজ্ঞাসা করে, কি রে, তোর কিছু কিছু কি হয়েছে? তখন সে একটু মানে না মানে হ্যাঁ, না মানে হ্যাঁ এরকম করে বলছে যে না না না, আমার তো কিছু হয়নি, এরকম ভাবে একটু আটকে আটকে বলল। তো তার মা কি করে, চোখে মুখে জল দিয়ে তাকে তুলে এনে আবার বিছানায় শুয়ায়। বলে তোর মাথায় আমি মা হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমানোর চেষ্টা কর, তোর শরীর খুব প্রচণ্ডভাবে উইক হয়ে আছে, তাই তোর এরকম হচ্ছে। এবার যার সাথে হচ্ছে সেই জানে। এবার তাদের মা বাবা ভাবছে যে খুব একটা বেশি কিছু না, তারা চিন্তার জন্য হয়তো এই জিনিসটা তার মনে হচ্ছে, কিন্তু সেই জিনিসটা তো একদমই না, তার সাথে ঘটনাগুলো সত্যিই ঘটছে। তো যাই হোক, এবার তাকে এনে বিছানায় শোয়ানোর পর তার মা যখন পাশ ফিরে শুতে গেছে, তখন তার মা দেখতে পেয়েছে যে কেউ একজন বিছানার পাশ থেকে পুরো সরে গেল, এক নিমেষে একটা ছায়ার মতো সরে গেল। সেই জিনিসটা শুধু তার মা দেখতে পেয়েছে। তার মা তখন ধড়পড়িয়ে উঠে বসে পড়েছে। বসার পর এবার দিদিটা যেহেতু মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর সে শুয়ে পড়েছে, তার আর ঘোর ছিল না, সে আর ঘোরে ছিল না। তার মা ওই জিনিসটা দেখে রাত্রিবেলা বসেছিল, ওই টাইমটা উঠে পড়েছিল, উঠে বসেছিল। তার খানিকক্ষণ পর যখন আবার সেই জিনিসটা একটু ভুলে গেছে তার মা, সেই দিনের রাত্রিটা ওই করে ওদের চলে গেছে বলে তার মা আবার শুয়ে পড়েছে। সকালবেলা উঠে যে ওই দিদিটার ওরকম হয়েছিল আর ওরকম যে খাটের পাশ থেকে চলে গেছে এরকম জিনিসটা দেখতে পেয়েছে, সকালবেলা উঠে বাড়ির সবাই যখন বসেছিল সেদিনকে, তার পরের দিনকে সকালে বাড়ির মোটামুটি সবাইকে জানিয়েছে, মানে যারা যারা সকালবেলা অফিস টফিস যাবে সবাই এক জায়গায় বসে টিফিন করছে, সেই টাইমটায় ওই দিটার মা বলে যে এরকম এরকম ঘটনা হচ্ছে ঘরের মধ্যে, কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তো যাই হোক, এবার তখন ওরা ওই প্রথমেই বললাম যে তান্ত্রিকের কাছে তারপরেই গেছে, এই ঘটনাটা হওয়ার পরেই তারা তান্ত্রিকের কাছে গেছে। যাওয়ার পর ওরা তখন পুরোপুরিভাবে শিওর হয়ে গেছিল, তারাই বলে দিয়েছিল যে এই কাজটা কে করেছে। আর তখন তো ওরা জানতো না যে ওই ইনারওয়্যারের যে জিনিসটা আর হচ্ছে জুতোর ফিতে, জুতোর কাটা অংশটা কি হয়েছিল, সেটা তারা যখন ওখানে গিয়ে ঘটনাটা বলে তখন তারা বলে দিয়েছিল যে মানে তখন এরকমভাবে বলেনি যে ইনারওয়্যারের কিছু হয়েছিল, তারা প্রথমে কিছু বলেনি, গিয়ে যখন বলে যে এরকম আমাদের মেয়ের সাথে এরকম এরকম ব্যাপার হচ্ছে, ও কোনো খাবার খেতে পাচ্ছে না, ও পড়াশোনায় মন দিতে পারছে না, যে যে সিমটমগুলো আর কি হয়েছে, সেই সিমটমগুলোর কথা যখন গিয়ে ওখানে বলে, তো তখন আর কি যে তান্ত্রিকের কাছে গেছিল সে আর কি পুরোপুরিভাবে বুঝে যায় যে এটা আর কি একটা জিন চালান করা হয়েছে। তো সে তখন পুরো ঘটনা ক্লিয়ারভাবে খুলে বলে যে আপনাদের ফ্যামিলিরই একজন মেম্বার এই কাজটা করেছে।
না কে করেছে, যখন ওই দিদিটার মা জানতে চায় যে কে করেছে, তখন বলল নাম তো আমি বলবো না, কিন্তু আপনাদের ফ্যামিলির লোকই এইটা করেছে, কারণ আপনাদের মেয়ে তো খুব পড়াশোনায় ভালো। বলছে হ্যাঁ, অত্যন্তই ভালো, কারণ স্কুলের ফার্স্ট গার্ল মানে ওখানে কোনো রকম কথা হবে না। যাই হোক, এটা বলেছে। তারপর বলছে যে ওর গানের গলাও খুব ভালো ছিল, আস্তে আস্তে সেই জায়গাগুলো থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়েছে, না পড়াশোনায় কোনো মন আছে, না কোনো গানে মন আছে, এইসব দিকে ওর চর্চাটাই বলতে গেলে ছিল না। এবার সেই ঘটনাটা বলার পর তখন এবার তার মা মানে মাকে জিজ্ঞাসা করেছে যে আপনি আমাকে বলুন তো, যে এই যে ব্যাপারটা যখন থেকে শুরু হয়েছে, তখন কি আপনাদের বাড়ি থেকে আপনাদের মানে আপনার মেয়ের কোনো জিনিস কি হারিয়েছে, এই কথাটা জিজ্ঞাসা করেছে। এবার তখন ওই দিদিটার মা বলছে না, কিছু তো হারায়নি, কারণ যেহেতু ওই জিনিসগুলোতে তারা খেয়ালই করেনি, তাই ওরা এই জিনিসটাতে গুরুত্বই নেয়নি যে ওই যে দুটো জিনিস হারিয়েছে, সেই জিনিসটা ওদের খেয়ালই ছিল না যে হারিয়ে গেছে। তখন ওই তান্ত্রিক বলে যে আপনারা খুব ভালো করে মাথা ঠান্ডা করে মনে করুন তো, যে ওই আপনাদের যে টাইমটা এই জিনিসটা হয়েছে কিছু কি হারিয়েছিল, ভালো করে মনে করুন, কারণ আমি এটুকু শিওর যে হারিয়েছে। এই কথাটা তান্ত্রিকটা তখন বলে। তখন ওই দিদিটার মা খানিকক্ষণ ভেবে, 5 মিনিট মতো সময় নেয়, নিয়ে ভেবে তারপর বলছে যে হ্যাঁ, ওর একটা ইনারওয়্যার হারিয়েছিল। বলছে যে কোথায় সেটা মেলা ছিল বা কোথায় ছিল, এরম ভাবে জিজ্ঞাসা করেছে যখন, তখন বলছে সেদিনকে সকালে কেচে আমি ছাদে মিলে দিয়ে এসেছিলাম। বলছে কি রঙের ছিল সেটা জিজ্ঞাসা করেছে, বলল রেড কালারের ছিল, আর হচ্ছে কোন টাইমিংটায় পাইনি সেটা জিজ্ঞেস করেছে। এবার ওই দিদিটার মা বললো যে ছাদে তো মিলে দিয়েছিলাম একদম সকালবেলা, কিন্তু আমি এখন সন্ধেবেলা 6:30টার সময় তুলতে গেছি, তখন দেখেছি আমি নেই, কিন্তু দুপুরে আমি দেখেছিলাম যে ছাদে ছিল, কারণ আমি এখন জামাগুলো উল্টে মিলতে এসছি, তখন এসেও দেখেছি আমি ওটা ছিল। দুপুরের পর থেকে ওই জিনিসটা আর পাইনি, আমি ভেবেছি হয়তো অন্য কোথাও উড়ে গেছে। বলছে না, জিনিসটা উড়ে যায়নি, আপনার ফ্যামিলি মেম্বার যেই মানে জিনিসটা কাজটা করেছে, যেই জিন চালানটা করেছে, সে এই জিনিসটা নিয়েছে। তখন সেই দিদিটার মা জিজ্ঞাসা করে যে ইনারওয়্যার কেন নিয়েছে। তখন এবার তান্ত্রিকটা আর কি বলেছে যে এইগুলো মানে জিন চালান করতে এই জিনিসগুলো লাগে, মানে যার উপর জিন চালান করবে তার এই জিনিসগুলো লাগে, মানে তার ছবি লাগে, নাম লাগে, আর হচ্ছে এরকম একটা ইনারওয়্যার লাগে, আর মাথার চুল, আর তার মানে পরনের জিনিস, মানে সে যে জিনিসগুলো পরে তার মধ্যে যে কোনো একটা জিনিসের টুকরো, ওই যে জুতোর টুকরো, ওখানে এই কাজটাই ওইখানে লেগেছে, তাই সে তার জুতোর টুকরোটা ওইখানে ছেঁড়া ছিল। তখন তার মা বলে যে ওর জুতোর ফিতে আর একটা জুতোর কাটা অংশ কেউ নিয়েছিল, সেটা আমরা বুঝতে পেরেছিলাম। তখন তান্ত্রিকটা বলে যে আপনাদের ফ্যামিলিরই মেম্বার এই কাজটা করেছে, আর ওই জিনিসগুলো নিয়ে ওর উপর জিন চালান করেছে। না কেন, যেহেতু আপনার মেয়ে এত পড়াশোনায় ভালো, সেই কারণে তাকে যেহেতু যাতে বসিয়ে দিতে পারে, কারণ যেহেতু তার ছেলে মেয়ে অত ভালো নয় পড়াশোনায়, সেও চায় না যাতে ও অত পড়াশোনায় ভালো হয় বা তার অত নাম হয়, তার নামটা যে হয়েছিল সেই নামটাকে পুরো নামিয়ে দেবে বলেই সেই এসে এই কাজটা করেছিল। তো এবার বলে তখন পুরো ব্যাপারটা বলল যে এই ব্যাপার, জিনটা যে চালান করা হয়েছিল সেটা পুরোপুরি লাস্টের দিকে ওরা পুরোপুরি শিওর হয়ে যায় যে তার উপরে এই জিনটা চালান করা হয়েছে। তো আজকের গল্পটা আমার এটাই ছিল। হয়তো খুব বেশি মানে ডিপলি আমি বলতে পারলাম না, কারণ
যেহেতু সেই অন স্পটে তো আমি ছিলাম না, আমি যতটুকু শুনতে পেরেছি সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট টাইম আমি আবার তোমাদের সাথে শেয়ার করব এরকম কোনো ঘটনা। আজকের মতো থ্যাংক ইউ। আর এই ঘটনাটা ঘটেছিল, মানে লোকেশনটা হচ্ছে হাওড়া দাসনগর। তোমরা হয়তো জায়গাটার সাথে অনেকেই পরিচিত। তো আজকের মতো আমার গল্পটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট তোমাদের সাথে আবার কোনো গল্প নিয়ে আসবো, তোমরা তার জন্য তৈরি থেকো। অসংখ্য ধন্যবাদ। প্রেতছায়া ইনসিডেন্ট। সত্যি আজকের ঘটনাটা আমার খুবই পছন্দ হয়েছে, শরীরে রীতিমতো শিহরণ জাগিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ঘটনাটা আমাকে লিখে জানাও। আর আবারও বলে দিই, তোমাদের লাইফে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে মেল করো pretchhayaincident@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো 6290078299 এই নাম্বারে। এই সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন সেকশানে। আর হ্যাঁ বন্ধুরা, যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো নিজের বন্ধু ও পরিবারের সাথে। আর সাবস্ক্রাইব করে রাখো প্রেতছায়া ইনসিডেন্ট চ্যানেলটিকে, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আজ এখানেই বিদায় জানাই, আবার আসছি সামনের শনিবার নতুন কিছু রোমহর্ষক ঘটনা নিয়ে। তোমরা এতক্ষণ শুনছিলে প্রেতছায়া ইনসিডেন্ট। এখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে।